করে আনু আপু, আপনি এদেরকে বন্ধ করেন। একটু সমাজকর্মে ভর্তি করায় আর দিন দিন আগে মা বাবা। আ- হ্যাঁ এই যে আপু পোয়া ইয়ে করেন, আপু ইয়ে করেন। আপু মাইকটা অফ করেন। মায়ের বাপু সবাই এই তো যে শোনা গোটা বছর আগে করে বলবি আনো আপু, হ্যালো হ্যালো। কারণ আর এই অবস্থা হোস্ট সবাইকে গোটা আপু মিউট করে কানা দিন। মিউট করো, আর বুঝছো না? আনো আপু কানা মিউট করো, বুঝছো না? পাওয়ার অফ করে দিবা। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে ট্যাক্স প্ল্যানিং এর এই প্রেজেন্টেশনটা আপনাকে দেখাই এবং ক্লাস শেষে এটা আপনার মেইলে পাঠিয়ে দেব। তো এখান থেকেও আপনার কিছু কিছু এমসিকিউ হয়, পরীক্ষায় আসে, এই কারণে এটা দেখাচ্ছি। তো প্রথমেই ইন্ট্রোডাকশনে যেটা বলা সেটা হচ্ছে যে ট্যাক্স পেয়ার জেনারেলি প্ল্যান দেয়ার অ্যাফেয়ার্স সো অ্যাজ টু অ্যাট্রাক্ট দ্য লিস্ট ইনসিডেন্স অফ ট্যাক্স। সাধারণত যারা করদাতা তারা তাদের করের হিসাব এমনভাবে করে যেন সবচেয়ে কম কর দিয়ে পারে। এটা সবাই চায়, ধনী গরিব সবাই চায়। ট্যাক্স প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান্স ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স by taking complete legitimate benefit of all deduction, all exemption, all allowance and rebate so that tax liability can be minimum, reduced to minimum. সব ধরনের বেনিফিট নিয়ে যেন আমার ট্যাক্সের পরিমাণটা আমি মিনিমামে নামাতে পারি, এটা মানে এটা সবারই উদ্দেশ্য থাকে। এটাই মূলত ট্যাক্স প্ল্যানিং। অ্যান্ড ট্যাক্স প্ল্যানিং প্রোভাইডস স্ট্র্যাটেজি দ্যাট আর সিগনিফিকেন্ট ইন মিনিমাইজিং ট্যাক্স। A company needs to be aware of anything that might impact taxes to be paid. তো প্ল্যান করে যদি আগানো হয় তাহলে ট্যাক্সটাকে মিনিমাইজ করা যায়। And business tax planning includes taking advantage of opportunities to provide tax relief when possible, tax exemption like charitable contribution, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আসেন যে আমি যে ট্যাক্স কমাবো বা ট্যাক্সের যে প্ল্যানিং করব, ট্যাক্স কি, ট্যাক্সের ডেফিনেশন কি। ট্যাক্সের ডেফিনেশন তো আপনারা প্রথম ক্লাসে ভালো ভালো ডেফিনেশন দেখছেন, যে অনেক মনীষী ট্যাক্স সম্পর্কে অনেক ধরনের ব্যাখ্যা, অনেক ধরনের বিবৃতি দিয়ে গেছে। তো তারই একটা হচ্ছে এইটা, যে ট্যাক্সেস আর ডিউজ দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজ অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি অ্যান্ড ইটস এ কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস। আমরা সরকারকে যে ট্যাক্স দেই এবং বাধ্যতামূলকভাবে যে আমাদেরকে ট্যাক্স দিতে হয়, তো গভর্নমেন্টও আমাদেরকে সেভাবে সেবা দিয়ে থাকে। দো পিপল মে নট বি কমপ্লিটলি হ্যাপি অর কনভিন্সড উইথ দিস সার্ভিসেস। অনেকেই আমরা সরকারকে কালমন্দ করি যে আমি এত টাকা ট্যাক্স দিই, সরকার আমাকে কি করে, কি দেয়, ইত্যাদি ইত্যাদি। অনেকেই এটা নিয়ে খুব মানে বিষোদ্গার করে, হ্যাপি না, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি আমাদের আয়কর আইনে আসি, আয়কর আইনের 2-21 ধারায় সেখানে বলছে যে ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স। শুধু ট্যাক্স এই শব্দটা মানেই হচ্ছে ইনকাম ট্যাক্স। এবং শুধু কি ইনকাম ট্যাক্স তা না, ইনকাম ট্যাক্স অ্যান্ড অলসো ইনক্লুড দ্য ফলোইং। কি কি? পেনাল্টি, পেনাল্টিটা আজকেই পড়ানো হবে। পেনাল্টি, ডিলে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ফিস, টোবাকো সারচার্জ, ওয়েলথ সারচার্জ, ফাইন এক্সেট্রা। তো তার মানে ট্যাক্স বলতে মূলত আমাদের এই পুরো কোর্সে আমরা যে ডাইরেক্ট ট্যাক্স যেটা পড়াচ্ছি এটাই আর কি। ইনকাম ট্যাক্স তো ডাইরেক্ট ট্যাক্সের একটা বড় উদাহরণ। এখন আসেন যে কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস। ট্যাক্স বাঁচানোর উপায় কি, মানে ট্যাক্স কম দেওয়ার উপায়টা কি। 3 কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস। কি কি? ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন। ট্যাক্স অ্যাভয়েডেন্সের বাংলা হচ্ছে কর এড়ায় যাওয়া, আর ট্যাক্স ইভেশনের বাংলা হচ্ছে কর ফাঁকি।
তাহলে প্রথমেই আসেন কর ফাঁকি কি? ট্যাক্স ইভেশন। ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িংফুলি ব্রেকিং দ্য ল, মানে জেনে শুনে সে আইন ভঙ্গ করতেছে এবং আইন অমান্য করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। And this has social and psychological consequences such as stigma and guilt, and involve confronting different costs since there is a risk of being caught and fined or sent to the prison. ধরা পড়লে খবর আছে। তো and evasion is illegal. এই যে কর ফাঁকি, এটা সম্পূর্ণ ইললিগাল, and it can involve act of commission or omission. মানুষ কিভাবে কর ফাঁকি দেয়? হয়তো কোনো আয় দেখাচ্ছে না, অমিশন। অমিশন মানে হচ্ছে টোটালি বাদ দিয়ে দিচ্ছে, টোটালি দেখাচ্ছে না। কমিশন মানে হচ্ছে কম দেখাচ্ছে, যা আয় তার থেকে কম দেখাচ্ছে। তো এভাবে হতে পারে আর কি। ট্যাক্স চিটিং describes deliberate act of non-compliance and does not entail the difficulty of legal proof of tax evasion. Non-compliance is a more neutral term than evasion, since it does not assume that an inaccurate tax return is necessarily the result of an intention to defraud the tax authority, and it recognizes that inaccuracy may actually result in overpayment of tax also. Tax evasion means illegally hiding income. কর ফাঁকি মানে ইললিগালি হাইডিং ইনকাম, অন্যায়ভাবে আয় গোপন করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার্স অফ ইনকাম, কোনো আয়ের কোনো খাতকে গোপন করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার সোর্স অর সোর্সেস অফ ইনকাম, অর ইন ম্যানিপুলেটিং দ্য অ্যাকাউন্টস সো অ্যাজ টু ইনফ্লেট দ্য এক্সপেন্ডিচার, অথবা অ্যাকাউন্টসটাকে এমনভাবে ম্যানিপুলেট করা যাতে করে খরচ বাড়ায় দেখানো, অর আদার আউটগোয়িং with a view to illegally reduce the tax burden. উদ্দেশ্য হচ্ছে যাতে ইনকাম কম দেখাতে হয় এবং ট্যাক্স কম দিতে হয়। Hence tax evasion is illegal and unethical. সুতরাং কর ফাঁকি এটা কোনোভাবেই এটা লিগালও না, ইথিক্যালও না, বুঝছেন? And tax evasion may involve untrue statement knowingly, জেনে শুনে মিথ্যা স্টেটমেন্ট দেয়া, সাবমিটিং মিসলিডিং ডকুমেন্ট, সাপ্রেশন অফ ফ্যাক্ট, তথ্য গোপন করা, নট মেনটেনিং প্রপার অ্যাকাউন্টস, omission of material fact on assessment, etc. এত সময় পর্যন্ত আমরা দেখছিলাম ট্যাক্স ইভেশন, কর ফাঁকি। এখন আসেন আমরা দেখি ট্যাক্স অ্যাভয়েডেন্স, কর এড়ায় যাওয়া। এইটা কি জিনিস? ট্যাক্স অ্যাভয়েডেন্স ইনভলভস এভরি অ্যাটেম্প্ট বাই লিগাল মিনস। এই দেখেন, এতক্ষণ ছিল ইললিগাল, কিন্তু এইটা লিগাল। বাই লিগাল মিনস টু প্রিভেন্ট অর রিডিউস ট্যাক্স লাইবিলিটি which should otherwise be incurred by taking advantage of some provision or lack of provision in the law. অর্থাৎ আইনের কোনো দুর্বল পয়েন্ট অথবা আইনের কোনো বেনিফিট নিয়ে আমি যদি লিগালি ট্যাক্স কম দিতে পারি, তাহলে কে না, মানে সবাই তো তাই চায়। মানে কেউ তো ইচ্ছাকৃতভাবে বেশি ট্যাক্স দিবে না। It presupposes the existence of alternative, one of which would result in less tax than the other. মানে যদি আমরা ট্যাক্স অ্যাভয়েডেন্স স্ট্র্যাটেজিগুলো আমরা অবলম্বন করি, ফলো করি, তাহলে দেখা যাবে যে অন্যের থেকে আমরা ট্যাক্স কম দিয়ে পারবো। দুই বন্ধু একসাথে চাকরিতে জয়েন করছে, একই বেতন, দুইজনের ট্যাক্স দুই রকম। কারণ যে বুদ্ধিমান সেই ট্যাক্স অ্যাভয়েডেন্সের মাধ্যমে ট্যাক্স কম দিয়ে পারবে, আর যে বুদ্ধিমান না সে তো খামাখা ট্যাক্স বেশি দিবে। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ অ্যারেঞ্জিং ওয়ান্স অ্যাফেয়ার্স as to keep taxes as low as possible. ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে একজনের মানে তার যে ট্যাক্স কত দিতে হবে, তার যে প্ল্যানিং, শর্ট টার্ম প্ল্যানিং, সেটা এমনভাবে করা যাতে যতটা কম ট্যাক্স দিয়ে পারা যায়। এভরিবডি ডু সো, মানে সবাই মানে করে, সবার মনের ইচ্ছাই যে আমি কেন বেশি ট্যাক্স দেবো। রিচ অর পুয়ার, ধনী গরিব কেউই কিন্তু সরকারকে বেশি ট্যাক্স দিতে চায় না। অ্যান্ড অল ডু রাইট, সবাই ঠিকই করে, বেশি ট্যাক্স কেন দেবো।
বিকজ নোবডি ওজ এনি পাবলিক ডিউটি টু পে মোর দ্যান দি ল ডিমান্ড। আইন অনুযায়ী আমার যা দেওয়ার কথা তার থেকে আমি কেন বেশি দেব? Tax avoidance is reducing or negating tax liability in legally permissible way and has legal sanction। দেখেন, বলছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এটা হচ্ছে আমার ট্যাক্স কিভাবে কমবে সেই পথ লিগালি বাতলায় দেওয়া, যে লিগালি আমি কত টাকা কম ট্যাক্স দিয়ে পারি, এবং যার জন্য এই যে কম ট্যাক্স দিই এটা লিগাল স্যাংশন আছে, আমি কোনো ইল্লিগাল কাজ করতেছি না, আমি আইনের মধ্যে থেকেই কম ট্যাক্স দিচ্ছি। তা বলতে পারেন সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব তো বটেই। মানে এই যে আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট তো একটা তার বড় মানে উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ, যে দুই বন্ধু একসাথে চাকরিতে জয়েন করছে, যে বুদ্ধিমান সে ঠিকই তার ইনকামের একটা পার্সেন্টেজ সে সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বীমা এগুলোতে যদি বিনিয়োগ করে সে একটা কর রেয়াত পাবে, আর যে করে না সে রেয়াত পাবে না। সুতরাং একই ইনকামের উপরে এক বন্ধুর ট্যাক্স আসবে বেশি, একজনের ট্যাক্স আসবে কম। এবং এই যে ধরেন সে বুদ্ধিমত্তার সাথে কিছু জায়গায় বিনিয়োগ করলো, এতে করে সে ট্যাক্স কম দিয়ে পারলো, এটার নামই হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। এটা উইদিন দ্য ল, আইনের মধ্যে থেকেই, বেআইনিভাবে নয়। এজন্য বলা হচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ সাউন্ড ল অ্যান্ড সার্টেনলি নট ব্যাড মরালিটি ফর এনিবডি টু সো অ্যারেঞ্জ হিজ অ্যাফেয়ার্স ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ব্রান্ট অফ ট্যাক্সেশন ইজ দ্য মিনিমাম। And this can be done within the legal framework even by taking help of loophole in the law। আইনের যদি কোনো লুফল থেকে থাকে তবে সেটা দিয়েও কিন্তু পারা সম্ভব। লুফল মানে লুফলগুলো দিয়েও কিন্তু অনেক সময় এইভাবে করা হয়। And this can be done within the legal framework even by taking help of the loophole। Thus, tax avoidance means traveling within the framework of the law or acting as per the language of the law only in the form but murdering the spirit of the law, and thus acting against the intention of the law and defeating the purpose of the particular legal enactment। ডেঞ্জারাস কথা। মানে আমার আইন সিদ্ধ, কিন্তু কতটা মানে বিবেক সিদ্ধ সেই জায়গাটা একটা কোশ্চেন আর কি। এখন আসেন এই যে কর ফাঁকি রোধ করার জন্য ইনকাম ট্যাক্সের আইনে কোনো বিধান আছে কিনা, নাকি মানুষ এরকম কর ফাঁকি দিয়ে যাবে আর ইনকাম ট্যাক্স কিছু করতে পারবে না? তা না, ইনকাম ট্যাক্সে কিন্তু এই আইনগুলো রয়ে গেছে প্রিভেন্টিভ মেজার হিসাবে, যে কর ফাঁকি রোধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ ইনকাম ট্যাক্সের আইনে আছে। এখন আসেন তাহলে এতক্ষণ ধরে যে পড়ানো হলো যে ট্যাক্স ইভেশন এবং ট্যাক্স অ্যাভয়েডেন্স এই দুটার মধ্যে পার্থক্য কি, বুঝছেন? The tax avoidance কি, যে any tax planning which aims at reducing tax liability in legally recognized permissible way can be termed as an instance of tax avoidance। আর evasion কি, all methods by which tax liability is illegally avoided is termed as tax evasion। তারপরে ট্যাক্স অ্যাভয়েডেন্স টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য লুফল অফ ল, আইনের লুফল, আইনের ত্রুটি বিচ্যুতিগুলোকে হয়তো সুযোগ নিয়ে ট্যাক্সটাকে অ্যাভয়েড করা যায়। আর ট্যাক্স ইভেশন ইজ অ্যান অ্যাটেম্প টু ইভেট ট্যাক্স লাইবিলিটি উইথ দ্য হেল্প অফ আনফেয়ার মিনস। অবৈধ উপায়ে মানে ট্যাক্সকে কমানো, এটাই হচ্ছে কর ফাঁকি। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ ট্যাক্স হেজিং উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি ল and tax evasion is tax omission। কর ফাঁকি মানে কর কম দেওয়া, মানে অন্যায়ভাবে ট্যাক্সটা কম দেওয়া। Tax avoidance has legal sanction, tax evasion is unlawful, and an assessee guilty of tax evasion may be punished under the income tax law। তাহলে এই দুটার মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। কি পার্থক্য বুঝলাম? যে ট্যাক্স অ্যাভয়েডেন্স ভালো, ট্যাক্স ইভেশন ভালো না, তাই না? আচ্ছা, তাহলে বলতে পারেন তাহলে এখন ট্যাক্স প্ল্যানিংটা কি?
Tax planning means dealing with the tax matter of a taxpayer with a view to maximizing the after-tax rate of return on investment after ensuring voluntary tax compliance. And for this purpose, each taxpayer has to ensure that proper books of accounts kept, deduct or collect tax at source where it is necessary, pay advance income tax in time if applicable, file return, TDS return, statement, etc. in time, comply with the notice received from the tax authority, be aware of the legal remedies where it does not have its right under the law recognized. দেখেন, ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দি এক্সেমশন, ডিডাকশন, রিবেট, রিলিভ, আদার ট্যাক্স কনসেশন allowed by the tax law, leading to the reduction of the tax liability of the taxpayer. তো ট্যাক্স প্ল্যানিংটা কিন্তু সুদূর প্রসারী সাধারণত, অনেক আগে থেকে প্ল্যান করলে আপনি অনেক পরে অনেক কম ট্যাক্স দিয়ে পারবেন। আর এতক্ষণ যে পড়াইছি যে ট্যাক্স অ্যাভয়েডেন্স, সেটা তো ইমিডিয়েট শর্ট টার্ম প্ল্যানিং, যে জুন মাসে আমি কিছু সঞ্চয়পত্র কিনে রাখলাম বা কিছু শেয়ারে বিনিয়োগ করলাম, ব্যাস 25-26 কর বছরে আমি ভালো একটা বেনিফিট নিয়ে নিলাম। তো এটা হলো ট্যাক্স অ্যাভয়েডেন্স স্ট্র্যাটেজি আর কি, এবং যেটা অনেকটা শর্ট টার্ম প্ল্যানিংয়ের মতোই। বাট রিয়েল ট্যাক্স প্ল্যানিং যেটা, সেটা অনেকটা লং টার্ম, অনেক আগে থেকে প্ল্যান করতে হয়। যেমন আপনি বলতে পারেন, স্যার একটা উদাহরণ দেন। ধরেন আমি একটা ইন্ডাস্ট্রি দেবো, তো একটা ইন্ডাস্ট্রি দেবো, ভালো কথা, তাহলে আমি এখন কোথায় দেব? আমি যদি একটা ইকোনমিক জোনে দেই, তাহলে আমি 10 বছরের হলিডে পাবো। সরকার কি চায়? সরকার চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়ায়ে ছিটিয়ে যে শিল্প কারখানা গড়ে ওঠে, এতে পরিবেশ দূষণ হয়, তার থেকে চাচ্ছে যে এগুলো ক্লাস্টারিং করার জন্য, যে এক জায়গায় যেন শিল্প থাকে। তো ইকোনমিক জোনের জন্য সরকার এসআরও করছে, সেটা আপনারা দেখছেন। তো সেসব জায়গায় যদি আমি শিল্প কারখানা খুলি, তাহলে আমি 10 বছরের জন্য একটা হলিডে পাবো। আমাকে প্রথম 3 বছর কোনো ট্যাক্সই দিতে হবে না, তারপর ধীরে ধীরে আমার ট্যাক্সের হলিডেটা কমতে থাকবে। তো এটা ভালো না? তো এটা তো আমার একটা লং টার্ম প্ল্যানিংয়ের অংশ, ট্যাক্স প্ল্যানিংয়ের অংশ, যে কিভাবে আমি ট্যাক্স বাঁচাতে পারি। তারপরে দেখেন, ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ট্যাক্স মিনিমাইজেশন আর ডিফারেন্ট থিং। The reason is that tax minimizing strategy may be introduced significant cost along with the non-tax dimension, and therefore the tax minimization strategy may be undesirable. After all, a particular easy way to avoid tax is to avoid investing in profitable venture. Thus, effective tax planning means not to minimize tax, but to maximize the after-tax rate of return on asset. Dangerous কথা। ইফেক্টিভ ট্যাক্স প্ল্যান কিন্তু এই না যে এখন কিছু বিনিয়োগ করি, এটার উপরে আমি ট্যাক্সটা কমে গেল, ব্যাস হয়ে গেল। নো, নট দ্যাট। এটা একটা সুদূর প্রসারী প্ল্যানিং টু ম্যাক্সিমাইজ দ্য আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তাহলে আমরা কি দাঁড়ালো? যদি আমরা তিনটার মধ্যে পার্থক্য করি, ট্যাক্স ইভাশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স প্ল্যানিং। প্রথমে আসেন যে ট্যাক্স ইভাশন। ট্যাক্স ইভাশন নাইদার লিগাল নর ইথিক্যাল নট ডিজায়ারেবল। ট্যাক্স অ্যাভয়েডেন্স লিগাল, কিন্তু ইথিক্যাল কিনা এটা মে অর মে নট বি, ডিজায়ারেবল কিনা এটা মে অর মে নট বি। প্ল্যানিং কিন্তু লিগাল, ইথিক্যাল এবং ডিজায়ারেবল সব দিক থেকে। এই আর কি। তাহলে ট্যাক্স প্ল্যানিং এর ফর্মুলাটা কি? যে এগ্রিগেট ইনকাম থেকে যেন আমাদের এক্সক্লুশনগুলোকে ম্যাক্সিমাইজ করা যায়, এবং তারপরে যে জিপি আসবে সেখান থেকে অ্যালাউবল ডিডাকশনগুলো যদি ম্যাক্সিমাইজ করা যায়, তাহলে ট্যাক্সেবল ইনকামটা কম আসবে, এবং রেটটাকেও যদি মিনিমাইজ করা যায়। যেমন আপনাকে বলছি, যদি ইকোনমিক জোন, ইপিজেড এইসব জায়গায় ইন্ডাস্ট্রি দিলে সেখানে রেট কম, হলিডে পাওয়া যায় ইত্যাদি, এতে করে তারপরে জিপি আসবে, এখান থেকে রিবেট, ক্রেডিট এগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারলে আমার ট্যাক্স লাইবিলিটিটা কমে যায়। ট্যাক্স প্ল্যানিংয়ের যে অবজেক্টিভের কথা যদি বলি, তাহলে দেখা যাবে রিডাকশন অফ ট্যাক্স লাইবিলিটি, মিনিমাইজেশন অফ লিটিগেশন, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, হেলদি গ্রোথ অফ ইকোনমিক স্টেবিলিটি, এগুলো সব মাপতি কথাবার্তা আর কি।
ট্যাক্স প্ল্যানিং দুই ধরনের, ভার্চুয়ালি শর্ট টার্ম এবং লং টার্ম। শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং যেটা মানে হচ্ছে যে প্ল্যানিং thought of an executed at the end of the income year to reduce taxable income in the legal way. যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে শর্ট টার্ম যেটা, যে সাপোজ at the end of the income year an assessee finds his taxes have been too high in comparison with last year and he intends to reduce it, মানে সে ট্যাক্সটা কমাতে চায়। Now he may do that to the great extent by making proper arrangement to give the maximum investment tax rebate, যেটা বলছিলাম আর কি, সঞ্চয়পত্র, শেয়ার, জীবন বীমা প্রিমিয়াম, ডিপিএস, এগুলোতে বিনিয়োগ করলে সে একটা কুইক একটা ট্যাক্স বেনিফিট পেয়ে যায়। সাচ প্ল্যান ডাজ নট ইনভলভ এনি লং টার্ম কমিটমেন্ট, এগুলা মানে ওই বছরে করবে, ওই বছরই বেনিফিট নিবে, শেষ, মানে লং টার্ম কোনো কমিটমেন্ট নাই, কিন্তু ভালো একটা ট্যাক্স সেভিংস তাতে হয়, বুঝছেন? ইয়েট ইট রেজাল্টস ইন সাবস্টেন্সিয়াল ট্যাক্স সেভিংস। আর লং রেঞ্জ কি? লং রেঞ্জ হচ্ছে দিস টাইপ অফ প্ল্যানিং ডাজ নট হেল্প ইমিডিয়েটলি, কিন্তু লং রানে এটা বেনিফিট দেয়। যেমন আপনাকে বললাম যে যদি আমরা ইপিজেড বা ইকোনমিক জোনে কোনো ইন্ডাস্ট্রি দিতে পারি কোনো কোম্পানি, তাহলে লং টার্মে সে কিন্তু বেনিফিটেড হয়। ট্যাক্স প্ল্যানিংয়ের যে মেথড, মানে এগুলো ডিটেলস আছে, দেখে নিয়েন। এখন আসেন ট্যাক্স, তাহলে ট্যাক্স ম্যানেজমেন্ট কি? ট্যাক্স প্ল্যানিং ভার্সেস ট্যাক্স ম্যানেজমেন্ট। ট্যাক্স ম্যানেজমেন্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি প্ল্যানিং করতে যাই তাহলে আমার সব কিছু খাতাপত্র মেনটেন করতে হবে, যেখানে এআইটি দিতে হয় দিতে হবে, যেখানে টিডিএস করতে হয় করতে হবে, সব কিছুই মানে ম্যানেজমেন্ট, ট্যাক্স ম্যানেজমেন্টের মাধ্যমে প্ল্যানিংটা সুন্দর হয়। ট্রেডিশনাল কিছু ট্যাক্স প্ল্যানিং টেকনিক এখানে বলছে, যে ট্রেডিশনাল প্ল্যানিং বেসড অন ম্যাক্সিমাইজিং দ্য ট্যাক্স ফেভার্ড স্ট্যাটাস and minimizing the tax disfavored status. And since the ultimate objective of traditional tax planning is the minimization of the bottom line, the rules of simple arithmetic suggest that tax planning must necessarily involve maximization of tax credit, rebate, relief, etc., minimization of the applicable tax rate, and maximization of the deduction or exclusion. ট্রেডিশনাল ট্যাক্স প্ল্যানিং টেকনিক গুলো পাঠাবো, আপনি দেখে নিয়েন, অত ডিটেলস দরকার নেই। অল্টারনেটিভ ভিউ অফ ট্যাক্স প্ল্যানিং অপরচুনিটি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্যাক্স প্ল্যানিং, চয়েস অফ এন্টিটি, পিরিয়ড অফ ট্রানজেকশন, ট্যাক্স জুরিসডিকশন, ক্যারেক্টার অফ ইনকাম। যেমন চয়েস অফ এন্টিটি, আপনি কি এটা সোল প্রপার্টিশিপ করবেন, না পার্টনারশিপ করবেন, না কোম্পানি করবেন, তো এর উপরে অনেকে, এই প্ল্যানিং এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। পিরিয়ড অফ ট্রানজেকশন, আপনি একটা খরচ কি এই ফিসক্যাল ইয়ারের মধ্যে চার্জ করবেন নাকি পরের বছরে চার্জ করবেন, ট্যাক্স রেট কি এই বছরে বেশি না পরের বছরে বেশি, তো এরকম। ট্যাক্স জুরিসডিকশন, বাংলাদেশে কোনো কোনো প্রান্তে ট্যাক্স রেটটা কম, তো মানে অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রি যদি আপনি কোনো লেস ইম্পর্ট্যান্ট মানে লেস ডেভেলপড এরিয়ায় আপনি করেন, তাহলে ওখানে ট্যাক্সের রেটের কম। এরকম বেশ কিছু এসআরও দিয়েও কিন্তু বেনিফিট দেওয়া থাকে। ক্যারেক্টার অফ ইনকাম, তো ইনকামের কিছু ক্যারেক্টার থাকে, যেমন আপনার যদি গার্মেন্টস এক্সপোর্ট হয় তাহলে ট্যাক্স রেট কম, 10 অথবা 12, তো এরকম আর কি। Tax is a function of three variables: law, fact, and the administrative process. Types of tax planning activities: attempts to have income converted from one type to another, attempts to have income shifted from one pocket to another, and attempts to have income shifted from one time period to another. তো প্ল্যানিং এর এই বিভিন্ন রকমের মানে রকম ফের আছে, বিভিন্ন পদ্ধতি আছে, তার মাধ্যমে করা হয়। অ্যান্ড ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং মানে কি? মানে হচ্ছে ম্যাক্সিমাইজ এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু অফ আফটার ট্যাক্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কনসিডার বোথ ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স ডাইমেনশন, অল্টারনেটিভ ফর্মস অফ বিজনেস ট্রানজেকশন ইত্যাদি ইত্যাদি। তো মোদ্দা কথায় বাংলায় বলতে গেলে এই যে কতগুলো ট্যাক্স প্ল্যানিং এর যে কতগুলো জিনিস একটু পড়ে দেখেন, আপনার ভালো লাগবে। যেমন মোট করযোগ্য আয়ে 20% বিনিয়োগ করুন, সর্বোচ্চ কর রেয়াত নিন। আপনি যদি
ইনকামে 20% আপনি বিনিয়োগ করেন, ওই বিনিয়োগের উপরে আপনি 15% রিবেট পাবেন। 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন। বিলম্ব সুদ সহ জরিমানা এড়িয়ে চলুন। সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন। 55 ধারার প্রয়োগ থেকে দূরে থাকুন। যদি টিডিএস করা না হয় তাহলে 55-এর কতে ডিজেলও হবে। 4 কিস্তিতে অগ্রিম কর পরিশোধ করুন। সরল সুদ এড়িয়ে চলুন। ক্রয়কৃত সঞ্চয়পত্র মেয়াদপূর্তির আগে ভাঙাবেন না। ভাঙালে ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত আপনাকে ফেরত দিতে হবে। নিতে না, শব্দটা ভুল হয়েছে, ফেরত দিতে হবে। 5 লক্ষ টাকা এর অধিক লোন বা দান নগদে নেবেন না। নিলে কি হবে? 67-র 13 ধারায় ডিমড ইনকাম হিসাবে আপনাকে বাড়তি কর দিতে হবে। নিজ ব্যাংক হিসাবে অন্যের টাকা লেনদেন করবেন না। ব্যাংক জমার ব্যাখ্যা যদি আপনার সন্তোষজনক না হয় তাহলে ডিসিটি এটাকে ডিমড ইনকাম হিসাবে বাড়তি কর আপনার উপরে আরোপিত হতে পারে। আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন। জেল জরিমানা এড়িয়ে চলুন। বুঝছেন? কিছু ভালো কথা না ট্যাক্স প্ল্যানিং সম্পর্কে? জি স্যার। তো এটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে, আপনি দেখে রাখবেন। এখান থেকে কোশ্চেন হয় অনেক সময়, এই যে আজকে ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন, এই যে আপনি পার্থক্যগুলো শিখলেন, তো যদি পরীক্ষায় একটা এমসিকিউ আসে যে মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ লিগাল বাট ট্যাক্স ইভেশন ইজ ইললিগাল, এই কথাটা কি ট্রু অর ফলস, তাহলে তো আপনি উত্তরটা দিতে পারবেন। আদারওয়াইজ আপনি বলবেন যে আমরা তো এই শব্দ শুনিই নাই কোনোদিন। ট্যাক্স ইভেশন কি, ট্যাক্স অ্যাভয়েডেন্স কি, এই শব্দ তো আমাদের ক্লাসে স্যার বলে নাই। বুঝছেন? জি স্যার। সুতরাং এগুলা এই জন্য আপনার জানা থাকা দরকার, আদারওয়াইজ আপনি করতে পারবেন না, অ্যান্সার করতে পারবেন না আর কি। ঠিক আছে, এটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এই যে এখন তো পার্টিসিপেন্ট অনেক। আচ্ছা, একটা প্রেজেন্টেশন শেষ করলাম, এখন আমরা মানে আরেকটাতে যাচ্ছি। তো ফাঁকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন। স্যার, হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, এই যে ট্যাক্স মানে পেমেন্ট করার পরে মানে যদি ব্যালেন্স থাকে, যে ক্যারি ফরওয়ার্ডের বিষয়টা কি একটু যদি একটু ডিটেলসটা বলতেন। ক্যারি ফরওয়ার্ড তো পড়ানো হয়ে গেছে, মানে লস ক্যারি ফরওয়ার্ড আর কি, লোকসান যে সমন্বয় কি, মানে আপনার কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে স্যার, যদি কেউ ট্যাক্স বেশি দিয়ে থাকে সেটা পরবর্তী বছরে যাওয়ার যে এইগুলো শর্তগুলো। কোনো শর্ত নাই তো, মানে আজকে এবছরে আপনি রিটার্ন ফিল আপ করার সময় যদি দেখেন আপনি ট্যাক্স বেশি দেয়া আছে, তাহলে তো আপনি লিখবেন যে এক্সেস পেমেন্ট হুইচ ইজ রিফান্ডেবল অর সাবসিকুয়েন্টলি অ্যাডজাস্টেবল, মানে এবছর আগামী বছরের ট্যাক্সের সাথে সমন্বয় হবে অথবা তার পরের বছরের সাথে সমন্বয় হবে। আর স্যার, টিডিএস উৎসকর্তন করবে যারা, তারা মানে কারা হচ্ছে টিডিএসটা কাটবে, মানে এটার ধারাটা সহকারে একটু টিডিএস এর ক্লাসও তো শেষ। মানে উৎসকর্তন করবে কারা কারা আছে, সব কি ওখানে আছে স্যার ডিটেলসে? হ্যাঁ, 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 আমার প্রেজেন্টেশনে সব আছে, আমরা দিয়ে দিচ্ছি তো, শিটগুলো তো সাথে সাথেই দিয়ে দিই। হ্যাঁ দেখছি স্যার, ওইটা হ্যাঁ, মানে হ্যাঁ, ওখানে আছে ডান ডান কারা। ডান পাশে উল্লেখ আছে ডান সবকিছু। পাশে, হ্যাঁ অবশ্যই ডান পাশে উল্লেখ আছে। আচ্ছা, ধারাটা স্যার এটা কি ডিটেল একটা ধারায় আছে না সব ধারা, অনেকগুলো ধারা? না অনেকগুলো ধারা। অনেকগুলো ধারা দিচ্ছে। এই বছর একটা আইন করছে, আপনি যেহেতু কোশ্চেনটা করলেন আপনাকে বলি, এই বছর একটা আইন করছে, এটা নতুন আইন, জানেন কিনা জানি না। সেইটা কি আমি দেখাই। ধরেন এক ব্যক্তি উম শুধু ব্যাংক ইন্টারেস্ট ইনকাম আছে, ভালো করে খেয়াল করেন। এবং এইটার উপরে
তার ট্যাক্স আসছে ধরেন 100 টাকা, মানে কথার কথা আর কি। কিন্তু টিডিএস করা আছে তার 80 টাকা। না, ভুল বলছি, টিডিএস করা আছে তার 127 টাকা। তো 127 টাকা যে এই যে টিডিএস করা আছে, এটা কিন্তু আপনার মানে মিনিমাম ট্যাক্স। ট্যাক্স হবে কি এখানে আমাদের হুইচ এভার ইজ হায়ার। বুঝছেন? এখন এই বছরে একটা আইন করছে যে এই যে আপনার রেগুলার আপনার ওই যে স্ল্যাব রেটে ফেলে আপনার ট্যাক্স আসছে 100 টাকা, কিন্তু আপনার ট্যাক্স কেটে রাখা আছে 127 টাকা। তো এর মধ্যে যেটা বেশি সেটাই হবে ট্যাক্স, কারণ 127 টাকা যে টিডিএস ওটা মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163। তো তার মানে আপনার 127 টাকাই যা গেছে, আর আপনাকে ট্যাক্স দিতে হবে না। এবারে নতুন একটা আইন করছে সরকার। সেটা কি? বলছে যে না, এই যে 127 টাকা তো এবছরে গেছে, তো আপনার রেগুলার রেটে আপনার ট্যাক্স আসে কত? রেগুলার রেটে আসে 100 টাকা। তা আপনি বেশি দিছেন কত? বেশি দিছেন আইন নিয়মের কারণে বেশি দিছেন, মানে এই যে এক্সেস পেমেন্ট। পেমেন্ট তো আপনি করেন নাই, আপনার কাছ থেকে কাইটে রাখছে। বা এক্সেস পেমেন্ট বলি বা এক্সেস পেমেন্ট কাইটে দিই, আমি তো পেমেন্ট করিনি, এক্সেস টিডিএস। এক্সেস টিডিএস ওভার রেগুলার ট্যাক্স। আমার রেগুলার ট্যাক্সে যে টাকা ট্যাক্স আসে তার থেকে টিডিএসটা বেশি। এখন কিছু করার নাই, ওইটাই বলছে মিনিমাম ট্যাক্স। মানে এই কিন্তু আগামী বছরে নেক্সট ইয়ারে আমার রেগুলার ট্যাক্স আসছে কত? 100 স্যার। রেগুলার ট্যাক্স আসছে 200 টাকা, কথার কথা। আর টিডিএস টিডিএস আছে আমার 160 টাকা। এই তাহলে আমার 40 টাকা মানে ট্যাক্স টু বি পেইড। আমার পকেট থেকে আগামী বছর আমার 40 টাকা দিতে হয়, কিন্তু সেখানে বলছে যে লেস প্রিভিয়াস ইয়ার্স ট্যাক্স, এক্সেস ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, প্রিভিয়াস ইয়ার্স এক্সেস ট্যাক্স পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট। 27 টাকা। তার মানে আমার 13 টাকা দিলেই হবে। হুম। মাইনের সাথে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা, স্যার এই চেঞ্জটা কত নাম্বার সেকশনে আসছে স্যার? বলতেছি। স্যার ওই যে কারো যদি চেঞ্জ না হয়, এটা যেমন আগামী বছর 100 টাকায় ট্যাক্স আসতেছে এন্ড টিডিএস 127 টাকা কেটে রাখছে, তখন তো আরো এক্সট্রা 27 টাকা যোগ হলো। আপনি খালি এরকম জীবনভর 27 27 যোগ করতে করতে যাবেন। জীবন যখন বুড়ো হয়ে যাবেন তখন কোনোদিন হয়তো সমন্বয় হতেও পারে। বুঝেন নাই? কিন্তু ছাড়বেন না, হিসাব রেখে দেবেন। ক্লিয়ার? জি স্যার।
ওই যে উনি যে আমাকে কোশ্চেনটা করলো না যে স্যার এরকম আমি যদি ট্যাক্স বেশি দেই তাইলে সেটা আমি ভবিষ্যতে সমন্বয় করতে পারবো কিনা, ওনার কথার প্রেক্ষিতে এই অঙ্কটা দেখালাম আপনাকে। এবং এটা এবারের আইন কোন সেকশনে এটা চেঞ্জটা আসছে দেখাচ্ছি আপনাকে, কিন্তু তার আগে বোঝেন বিষয়টা কি। বিষয়টা ভালো কথা বলছে, এই বছর যদি আপনি আপনার রেগুলার ট্যাক্স কম আসে কিন্তু টিডিএস বেশি আসে, যার কারণে ওই বেশিটাই দেয়া লাগতেছে, কিন্তু ভবিষ্যতে কোনোদিন আগামী বছর বা তার পরের বছর বা তার পরের বছর কোনোদিন যদি দেখা যায় যে আপনার রেগুলার ট্যাক্সটা বেশি আসছে, টিডিএস কম আসছে, তার মানে তো আপনার পকেট থেকে আরো দিতে হবে। আপনি যখন নিজের পকেট থেকে দিতে যাবেন তখন পিছনের দিকে একবার তাকাবেন যে পিছনের বছরগুলোতে আমার কি রেগুলার ট্যাক্সের চেয়ে টিডিএসটা কি বেশি আসছিল, আমি কি মানে বেশি ট্যাক্স ফেরত তো পাবোই না, প্রশ্নই আসে না, কিন্তু সমন্বয় হবে। এই 27 টাকা আমি ফেরত পাবো না, আগের বছরে যে 27 টাকা ওটা ফেরত হবে না, কিন্তু বলছে পরবর্তী বছরে বা বছর সমূহে সেটা সমন্বয় হবে। কখন সমন্বয় হবে? যদি রেগুলার ট্যাক্সটা টিডিএস থেকে বেশি হয়। আর আগের বছর কি হয়েছিল? আগের বছরে রেগুলার ট্যাক্সটা টিডিএস থেকে কম হয়েছিল, বুঝছেন? কম হয়েছিল বিধায় তো মানে এক্সেস পেমেন্ট দেখাচ্ছে আর কি। ঠিক আছে না? আচ্ছা স্যার, একটা কথা বলি। বলেন, কথা তো আপনিই বলেন। স্যার এই সেক্ষেত্রে আপনার যদি এর আগের বছর যদি রেগুলার টেস্ট যদি যদি কম হয়, পরের বছর যদি রেগুলার টেস্ট কম হয়, তাহলে কি পরের বছর কি দুটো টেস্টই কি ক্যারি ফরওয়ার্ড হবে তাহলে? কি আবার বলেন তো? মানে আপনার যদি এই বছর আপনি যদি উদাহরণ দিয়ে বলেন না, আপনি হামিদ আপনি উদাহরণ দিয়ে বলেন। আমি তো মানে উদাহরণ দিয়ে কথা বলি, তাহলে সবাই বুঝতে সুবিধা হয় সবার। মানে স্যার আপনি এই যে এখানে যেটা দেখাইলেন সেটা হলো মানে মানে বাম পাশেরটা ঠিক আছে তাহমিদ, বাম পাশেরটা ঠিক আছে, আপনি ডাইন পাশটা চেঞ্জ করতে চাচ্ছেন এই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝছি সেক্ষেত্রে তো, বলেন ডাইন পাশটা কি চাচ্ছেন আপনি? সেটা ক্ষেত্রে আপনার যদি রেগুলারটা যদি কত শোনেন, এত কথায় দরকার নাই। আমি এই ডান পাশে নেক্সট ইয়ারে এই 200 টাকা কাইটে দিলাম, এখানে কত লিখবো বলেন? হ্যাঁ এটাও কাইটে দিলাম, কত লিখবো বলেন? স্যার এখানে যদি 100, এখানে যদি 100 লেখেন স্যার, 100 আর যদি লিখলাম, হ্যাঁ এখানে হ্যাঁ বলেন। এখানে যদি 70 লেখেন স্যার, কত? 70, 70, হ্যাঁ লিখলাম। সেক্ষেত্রে স্যার এই দুইটা তে মানে আগে আগেরটার ট্যাক্সের সাথে কি এইটার অ্যাডজাস্ট হবে, তারপর কি আপনার কি এই পরবর্তী বছরে কি ইয়ে হবে, অ্যাডজাস্টমেন্ট হবে? এই বছরই তো হবে, কি বলেন? না আমি বলতে, হ্যাঁ এটা তো বুঝলাম, কিন্তু বোঝেন স্যার নাই কিছুই। আপনি মানে যা আমারে লিখতে বলছেন, আমি আপনার কথায় কাজ করতেছি। আপনি বলছেন স্যার 200 জায়গায় 100 লেখেন, লিখছি। হ্যাঁ স্যার 160 টাকার জায়গায় 70 লেখেন, হুম হুম লিখছি। হুম তো হ্যাঁ হ্যাঁ কি তাহলে তো আপনার এই উদাহরণ আর আমার উদাহরণে কোনো চেঞ্জ নাই। সেম উদাহরণ। কি বলে না বলে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন আপনি। আপনার উদাহরণ আর আমার উদাহরণ তো সেম। আমার যেখানে এখন আপনার উদাহরণ অনুযায়ী বলি তাহমিদ, যে এই যদি ঘটনা হয় তাহলে আমাকে আরো 30 টাকা দিতে হবে। 30 টাকা না দিয়ে আমি আগের হ্যাঁ, বছরে যে 27 টাকা বেশি আছে, ওই 27 টাকা বেশি ই করে আমি এখন আর 3 টাকা দেবো, 3 টাকা শেষ। দিব, জি স্যার। তাহমিদ হয় নাই, যা বলতে চান মুখে এক অন্তরে এক আলাদা, স্যার বুঝছেন? স্যার আপনার এই যে অন্তর স্যার স্যার এই যদি 70 টাকা টিডিএস যদি থেকে 80 সমন্বয় করা টাকা যেত হয় তখন তাহলে কি হবে? হলেই ভালো হতো, আর হিসাব রাখতে হতো না। কি কি বলছেন? স্যার বললাম যে স্যার ডান যদি পাশে টিডিএস থেকে, আচ্ছা একজন বলেন। একজন বলেন। স্যার বলতেছি যে ডান পাশে যে 70 লেখা আছে, এই 70 টাকা যদি 80 টাকা হইতো সেক্ষেত্রে কি হইতো স্যার? হ্যাঁ, 80, আপনি যা বলবেন তাই লিখবো। 80 হলে এখন আমাকে কি আরো 20 টাকা দেওয়া লাগতো, তাহলে ওই 27 টাকা থেকে আমি 20 টাকা নিয়ে আসবো। আর এই বছরে আমি রসগোল্লা দেবো, মানে এই বছরে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর ওই যে 60 টাকা, ওই মানে পিছনে 27 থেকে তো 20 খাওয়াই দিলাম এবছরে, ওই 60 টাকা আবার পরের বছরে খাওয়াবো। ওকে স্যার। স্যার এটা কি শুধু ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে? না না, সব ক্ষেত্রে। মানে এটা তো একটা এক্সাম্পল। ওকে।
বুঝছেন? স্যার এমন কি করা যেত না, যেই অথরিটি টিডিএস কেটে রাখে তাকে যদি আমরা আগের বছরে যে এক্সট্রা টাকাটা দিয়েছি আমরা ওইটা সার্টিফিকেট জমা দেই, তাহলে ওরা কম দিল, তাহলে তো অটো অ্যাডজাস্ট হয়ে যায়। না, ওটা হবে না, ওরকম কোনো বিধান নাই, আইন নেই।